মেক্সিকো কানাডার উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করলেন ট্রাম্প। পাল্টা ট্যারিফ বসালো চীন। বিধানসভা নির্বাচন নিয়ে উত্তেজনা দিল্লিতে। কয়েক আসনে আম আদমি ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। গাজা খালি করতে ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করলেন আরব নেতারা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি মধ্যপ্রাচ্যের নেতাদের। আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শিরোনাম দেখছিলেন, এসবের বিস্তারিত সহ আরও কিছু খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। মেক্সিকোর পর এবার কানাডার উপরও ঘোষিত 25% শুল্ক এক মাসের জন্য স্থগিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তথ্য নিশ্চিত করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বলেন, মার্কিন প্রেসিডেন্টের সাথে তার 2 বার ফোন আলাপ হয়েছে। এ সময় ট্রাম্পকে নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত রাখতে আহ্বান জানান তিনি। তাতে রাজি হন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ফ্যান্টালাইন সহ অন্যান্য মাদক পাচার প্রতিরোধে সীমান্তে নিরাপত্তা জোরদারের আশ্বাস দেন কানাডীয় প্রধানমন্ত্রী। জানিয়েছেন, অন্তত 10,000 অতিরিক্ত সেনা মোতায়েন করা হবে সীমান্তে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে চলবে 24 ঘন্টার নজরদারি। কানাডার এমন পদক্ষেপের প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালের করা পোস্টে ট্রাম্প বলেন, আলোচনার প্রাথমিক ফলাফলে তিনি সন্তুষ্ট। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করল চীন। ট্রাম্পের সিদ্ধান্তের জবাবে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে চীনের অর্থ মন্ত্রণালয়। চলতি মাসের 10 তারিখ যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যের উপর শুল্ক আরোপের জবাবেই এই সিদ্ধান্তের কথা জানায় চীনের অর্থ মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র থেকে আসা পোশাক, কয়লা ও তরল জ্বালানির উপর 15% শুল্ক বৃদ্ধি পাবে। তাছাড়া অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি ও যানবাহনের উপর 10% শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি। জাতীয় নিরাপত্তার স্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ ধাতু রপ্তানিতেও নিয়ন্ত্রণ আনার কথা ভাবছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। তবে কি চাপের মুখে পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প? কানাডা ও মেক্সিকোর উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে মার্কিন প্রেসিডেন্ট আপাতত সরে আসায় উঠছে এই গুঞ্জন। বিশ্লেষকরা বলছেন, রপ্তানিকারক দেশগুলোর উপর শুল্ক আরোপের বিরূপ প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। সাধারণ মার্কিনীদের উপর বাড়বে করের চাপ। এই কারণেই আপাতত শুল্ক স্থগিতে রাজি হয়েছেন ট্রাম্প। শুল্ক আরোপের সিদ্ধান্তে শেষ পর্যন্ত অনড় থাকতে পারলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা ও মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার 2 দিনের মাথায় কেন তা স্থগিত করতে হলো মার্কিন প্রেসিডেন্টকে? শুল্ক আরোপ হলে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল মেক্সিকো ও কানাডা। ট্রাম্পের সিদ্ধান্তে বাণিজ্য যুদ্ধের সংখ্যা আপাতত কমলেও বলা হচ্ছে, দায়িত্ব নেওয়ার 3 সপ্তাহ না পেরোতেই প্রথম ধাক্কা খেলেন তিনি। শুল্ক মূলত পরিশোধ করতে হয় আমদানিকারক মার্কিন প্রতিষ্ঠানগুলোকেই। বিশ্লেষকরা বলছেন, রপ্তানিকারক দেশগুলোর ওপর বাড়তি শুল্ক আরোপের কারণে বিপাকে পড়তে হবে বহু মার্কিন প্রতিষ্ঠানকে। পাশাপাশি বাড়তে পারে মূল্যস্ফীতি। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও এর বিরূপ প্রভাব পড়বে। শুল্ক আরোপের ঘোষণার পরই মার্কিন শেয়ার বাজারে দরপতন হয়েছে। মার্কিন কোম্পানিগুলোকে অসুবিধায় ফেলেছে শুল্ক আরোপের সিদ্ধান্ত। আমদানি পণ্যে এভাবে শুল্ক বাড়ানো হলে বাড়বে পণ্যের দামও, যা উস্কে দিতে পারে মূল্যস্ফীতি। শুল্ক বাড়লে ভোক্তাদের উপর করও বাড়বে, আর তাই সাধারণ মার্কিনীদের মধ্যে বেড়েছে ক্ষোভ। বিশ্লেষকরা বলছেন, এসব কারণে কিছুটা চাপে পড়েই আপাতত সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ট্রাম্প। আমদানি পণ্যের শুল্ক মূলত পরিশোধ করে মার্কিনিরাই। কাজেই শুল্কের কারণে আমেরিকান পরিবারগুলোকে অতিরিক্ত ট্যাক্স দিতে হবে। মাংস, ফলমূল সহ কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা অনেক খাবারের দাম বেড়ে যাবে, যার বিকল্প নেই মার্কিন বাজারে। এসব কারণেই শুল্ক আরোপ 1 মাস পিছিয়ে দিতে রাজি হয়েছেন ট্রাম্প। এদিকে মেক্সিকো কানাডার ওপর শুল্ক আরোপ স্থগিত করলেও এখনও চীনের ব্যাপারে আগের সিদ্ধান্তেই অনড় মার্কিন প্রেসিডেন্ট। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। অভিবাসীদের বিতাড়িত করার জেরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে বড় শহরগুলোয় চলছে প্রতিবাদ সমাবেশ। তীব্র বিরোধিতা করেছে ভেনেজুয়েলা, কিউবা সহ বিভিন্ন দেশ। আন্তর্জাতিক আইন মেনে অভিবাসীদের প্রাপ্য সম্মান দেওয়ার আহ্বান তাদের। তোপের মুখে পড়লেও বিতর্কিত কর্মসূচি অব্যাহত রেখেছে নতুন প্রশাসন।
নিউ জার্সি, টেক্সাস সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের সড়ক আন্দোলনে উত্তাল। অনুপ্রবেশকারীদের ঠেকাতে ট্রাম্প প্রশাসনের উদ্যোগের প্রতিবাদেই সরব মার্কিনিরা। মেক্সিকো, গুয়েতেমালা, সালভাদোর সহ বিভিন্ন দেশের পতাকা হাতে স্লোগানে মুখর রাজপথ। অভিবাসী ট্রাস্ট অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ তাদের। দাবি, সামাজিক সুরক্ষা কিংবা সরকারি সেবা পাওয়া অভিবাসীদের অধিকার। ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করছেন বলেও ক্ষোভ ঝাড়েন আন্দোলনকারীরা। অভিবাসীরাই যুক্তরাষ্ট্রের কারিগর। কৃষি, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, ময়লা সংগ্রহের কাজ কে করছে? নাগরিক সেবার কাজে এগিয়ে অভিবাসীরা। আমিও তাদের একজন, তাই প্রতিবাদের পুরো অধিকার আছে আমার। অভিবাসন প্রার্থীদের বিতাড়িত করতে ট্রাম্পের পদক্ষেপের তীব্র সমালোচনা চলছে বিভিন্ন দেশে। একে বর্বরোচিত আখ্যা দিয়েছে কিউবা। এদিকে অভিবাসীদের প্রাপ্য সম্মান দেওয়ার আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। গণহারে অভিবাসীদের মার্কিন ভূখণ্ড থেকে বিতাড়িত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিবাসীদের বন্দী রাখতে গুয়ান্তানামোয় যে বিশাল কারাগার তৈরি করা হচ্ছে, নিশ্চিতভাবে সেটি বর্বরোচিত কাজ। এসব কর্মকাণ্ড কিউবার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। অভিবাসীদের বিষয়ে কিছু প্রস্তাবনা রাখছি, যার অন্যতম মার্কিন অভিবাসীদের সম্মান ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। তাদের প্রত্যাবর্তনে আন্তর্জাতিক নিয়মনীতি মেনে চলতে হবে। ভেনেজুয়েলা তাদের নাগরিকদের গ্রহণ করতে প্রস্তুত। আন্তর্জাতিক নিন্দা ও তোপের মুখেও অবৈধ অভিবাসীদের আটক করতে হোমল্যান্ড সিকিউরিটির অধীনে অভিযান চালিয়ে যাচ্ছে আইস সহ অন্যান্য বাহিনী। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। বিশ্বের যে কোনো স্থান থেকে যুক্তরাষ্ট্র কর্তৃক নির্বাসিত ভয়ঙ্কর অপরাধীদের নিজ দেশের কারাগারে রাখতে রাজি এল সালভাদর। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দেশটির প্রেসিডেন্ট সহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। এ বিষয়ে এল সালভাদরের প্রেসিডেন্টের বাসভবনে প্রায় 3 ঘণ্টার দীর্ঘ বৈঠক হয়। রুবিও জানান, যেসব কুখ্যাত অপরাধী মার্কিন নাগরিক এবং দেশটিতে বৈধভাবে বসবাস করছে, তাদেরও এল সালভাদরের কারাগারে রাখার প্রস্তাব দিয়েছে সে দেশের প্রেসিডেন্ট। তবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্ত পরিদর্শন করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। দায়িত্ব গ্রহণের পর সোমবার প্রথমবারের মতো সীমান্ত সফর করেন তিনি। তার সাথে ছিলেন হোয়াইট হাউসের নিযুক্ত সীমান্ত নির্বাহী টম হোম্যান। অভিবাসন নীতিমালার বাস্তবায়নে সামরিক বাহিনীর সহায়তার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অতিরিক্ত সেনা মোতায়েন, অভিবাসীদের সরাতে সামরিক বিমান ব্যবহার কিংবা বিভিন্ন সামরিক ঘাঁটিতে আশ্রয় দেওয়া সংক্রান্ত এই বিষয়ে সাহায্য চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ বিষয়ে সীমান্তে দায়িত্বপ্রাপ্ত সেনাদের সাথে বৈঠক করেছেন এই দুই কর্মকর্তা। কাল দিল্লির বিধানসভা নির্বাচন। ভোটের লড়াইয়ে মুখোমুখি আম আদমি পার্টি, বিজেপি ও কংগ্রেস। কার হাতে শাসনভার তুলে দেবেন দিল্লিবাসী? বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী প্রতিশ্রুতি রেখে তাদের মন যেভাবে জয় করেছে আম আদমি পার্টি, তা পারেনি আর কেউই। তবে এবার বেশ কয়েকটি আসনে কংগ্রেসের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। মুসলিম অধ্যুষিত সেসব আসনে জয়ী হয়ে চমক দেখাতে পারে কংগ্রেস, মত অনেকের। গেল 3 বার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দিল্লি শাসন করেছেন অরবিন্দ কেজরিওয়াল। 2013 সালে কংগ্রেসের সমর্থনে জিতলেও 2015 সালে একাই বাজিমাত করে আম আদমি পার্টি। 70টি আসনের 67টি পকেটে পড়েন কেজরিওয়াল। 2020 সালেও জিতে নেন 62টি আসন। পরপর 3 বার মুখ্যমন্ত্রী হন কেজরিওয়াল। জরিপ বলছে, কেজরিওয়ালের জনবান্ধব সিদ্ধান্তই তার টানা সাফল্যের চাবিকাঠি। প্রথম বছর দলটির স্লোগান ছিল বিজলি হাফ পানি মাফ, অর্থাৎ বিদ্যুতের বিল করা হবে অর্ধেক আর বিনামূল্যে দেয়া হবে পানি। ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি পূরণ করেন। এছাড়া সরকারি বাসে মেয়েদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুযোগ করে দেন। সরকারি ক্লিনিকগুলোতে করেন বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা। আমূল পরিবর্তন আনেন সরকারি স্কুলগুলোর শিক্ষা ব্যবস্থায়। এবার জয়ী হলে মেয়েদের জন্য বিশেষ ভাতার ঘোষণা দিয়ে রেখেছেন তিনি। অন্যদিকে কেন্দ্রে ক্ষমতাসীন থেকেও বিজেপি টানা 6 বছর দিল্লির মসনদে বসতে পারেনি। প্রথম 3 বার কংগ্রেসের কাছে আর পরের 3 বার ধরাশায়ী আম আদমি পার্টির কাছে। বিশ্লেষকরা বলছেন, জীবনযাত্রার খরচ কমাতে আম আদমি পার্টি যেসব পদক্ষেপ নিয়েছে তা আর কাউকে নিতে দেখেনি দিল্লিবাসী। তাছাড়া দিল্লিতে বিজেপির নেতৃত্বের ঘাটতি আছে বলেও মনে করেন কেউ কেউ। দিল্লিবাসী মনে করেন আম আদমি পার্টি প্রতিশ্রুতি রক্ষা করে, যে কারণে অন্য কোনো দলকে তারা ভোট দেয় না। তাছাড়া দিল্লিতে গেরুয়া শিবিরের তেমন কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। দিল্লিতে মদনলাল খুরানা বা কেদারনাথ সাহানির মতো স্থানীয় নেতার বিজেপিতে নেই। তাই প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণায় যাওয়ার পরও হারের সম্মুখীন হতে হচ্ছে।
বিশ্লেষকদের মতে বিজেপি নয়, এবার বরং কংগ্রেসের সাথে বেশ কয়েকটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে আম আদমি পার্টির। ৭০টি আসনের মধ্যে ১২টির ভোটার মুসলিম ও অন্যান্য দলিত গোষ্ঠী, যারা ঐতিহাসিকভাবেই কংগ্রেসের ভোট ব্যাংক। তাদের দিকে বাড়তি মনোযোগ দিয়েই প্রচারণা চালাচ্ছে কংগ্রেস। যদিও গেল ২ নির্বাচনে কোনো আসন পায়নি কংগ্রেস, তবে এবার কেজরিওয়ালকে কড়া চ্যালেঞ্জই জানাচ্ছে দলটি। আগামী বুধবার দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিধানসভা নির্বাচন। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। গাজা থেকে বাসিন্দাদের সরাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনার কঠোর বিরোধিতা করেছে আরব লীগ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে এ সংক্রান্ত চিঠিও পাঠিয়েছেন আরব জোট নেতারা। উপত্যকা পুনর্গঠনে গাজাবাসীকে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই বলে জানান তারা। সম্প্রতি কায়রোয় অনুষ্ঠিত হয় আরব লীগের বৈঠক। উপস্থিত ছিলেন জর্ডান, মিশর, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে সেখানে নানা ইস্যুর পাশাপাশি গাজা পুনর্গঠন নিয়েও আলোচনা করেন নেতারা। এ সময় গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে জর্ডান এবং মিশরে পাঠাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের কঠোর সমালোচনা করেন তারা। প্রস্তাব প্রত্যাখ্যান করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে চিঠি পাঠানো হয় আরব লীগের পক্ষ থেকে। এতে বলা হয়, গাজা পুনর্বাসন প্রকল্পে উপত্যকার বাসিন্দাদের সরাসরি অংশগ্রহণ থাকতে হবে, তাদের প্রতিনিধিত্ব কেড়ে নেওয়ার কোনো সুযোগ নেই। ক্লিন গাজা প্রজেক্ট নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ফোন আলাপ করেন মিশরের প্রেসিডেন্ট সিসি। সে সময় সিসি এই প্রস্তাবের বিরোধিতা করেন। এর পাশাপাশি গাজায় চলমান সংকট সমাধানে সহায়তার বিষয়েও আশ্বাস দেন তিনি। তারই প্রেক্ষিতে আলোচনায় বসেন আরব নেতারা। যুদ্ধবিরতির পরই অবকাঠামো নির্মাণ এবং জঞ্জাল সরানোর অজুহাতে গাজার বাসিন্দাদের অন্যত্র স্থানান্তরের পরিকল্পনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম দেয়া হয় ক্লিন গাজা মিশন। এতে বলা হয়, গাজার বাসিন্দাদের সরিয়ে জর্ডান ও মিশরে পাঠানো হবে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বরতা বন্ধে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চায় ইরান। সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এই আহ্বান জানান। এ সময় তিনি অভিযোগ করে বলেন, গাজার মতো পশ্চিম তীরেও গণহত্যা চালানোর পরিকল্পনা করেছে নেতানিয়াহু প্রশাসন। এদিকে পারমাণবিক অস্ত্র ইস্যুতে আলোচনায় রাজি ইরান, এমন দাবিও করেন ইরানের এই মুখপাত্র। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও পশ্চিম তীরে ইসরায়েল হত্যাযোগ্য অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিছু প্রতিবেদন থেকে আমরা জানতে পারছি, পশ্চিম তীরে ইসরায়েল গাজার মতোই গণহত্যা চালানোর পায়তারা করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের এমন কিছু ঘটতে দেয়া উচিত হবে না। কয়েকটি চেয়ার আর পবিত্র কোরআন শরীফ, এই ছিল ইসরায়েলি হামলায় নিহত হামাস নেতা মোহাম্মদ দেইফের সম্পদ। ছোট একটি কক্ষে পরিবারে বাকি সদস্যদের নিয়ে বসবাস করতেন হামাসের সামরিক শাখার সাবেক এই প্রধান। অত্যন্ত জনপ্রিয় নেতা হওয়ার পরও তার জীবনযাপনে ছিল না কোনো আড়ম্বর। সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় তা আলোড়ন তোলে। ইসরায়েলি হামলায় ক্ষতবিক্ষত একটি অ্যাপার্টমেন্টের ছোট্ট কক্ষ। এটি ছিল ইসরায়েলের আতঙ্কে পরিণত হওয়া হামাস নেতা মোহাম্মদ দেইফের ঘর। আসবাব বলতে শুধুই কয়েকটি চেয়ার আর একপাশে স্তূপ করে রাখা কিছু বই এবং পবিত্র কোরআন। সম্পদ বলতে এতটুকুই ছিল আলোচিত এই যোদ্ধা। সম্প্রতি হামাস জানায়, ইসরায়েলি বাহিনীর হামলায় 5 মাস আগে নিহত হন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির সামরিক প্রধান। এরপর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে এলেন তার পরিবারের সদস্যরা। এ সময় দেইফের স্ত্রী জানান, বিয়ের পর থেকে নির্দিষ্ট কোনো স্থানে বেশি দিন অবস্থান করতেন না তারা। নেই কোনো স্থায়ী সম্পদও। হামাসের প্রভাবশালী নেতা এবং ফিলিস্তিনের জনপ্রিয় যোদ্ধা হওয়ার পরও চলাফেরা করতেন খুবই সাধারণভাবে। এক চোখ অন্ধ এবং চলৎশক্তিহীন হওয়ার পরও ইসরায়েলের জন্য দেইফ ছিলেন মূর্তিমান আতঙ্ক। বছরের পর বছর ফাঁকি দিয়েছেন মোসাদের মতো দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থাকেও। 1965 সালে খান ইউনিসের শরণার্থী শিবিরে জন্ম নেয়া দেইফের আসল নাম মোহাম্মদ মাসরি। কাশেম ব্রিগেডের প্রধান হয়েই জোর দেন মাটির নিচে টানেল স্থাপনে। এছাড়াও গড়ে তোলেন বোমা তৈরির বিশেষজ্ঞ দল। তার বিরুদ্ধে রয়েছে বহু ইসরায়েলিকে হত্যার অভিযোগ। অপারেশন আল-আকসা ফ্লাডের মাস্টারমাইন্ড বলা হয় দেইফকে। 2 বছর ধরে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে হামলা চালানোর পরিকল্পনা করেন তিনি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
মেক্সিকোর দক্ষিণাঞ্চলের তাবাসকো অঙ্গরাজ্যের একটি পানশালায় দুর্বৃত্তদের হামলায় কমপক্ষে 4 জনের মৃত্যু হয়েছে। রোববার স্থানীয় সময় রাতে রাজ্যটির ভিলা হারমোসার একটি বারে হয় হামলা। পুলিশের তথ্য, অস্ত্রসহ সেখানে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে হামলাকারীরা। ঘটনাস্থলেই মারা যায় 3 জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরও একজন। নিহতের তালিকায় বারের এক কর্মচারীও ছিলেন। পালিয়ে যাওয়ার সময় পানশালায় আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। এখন পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ। জারি রয়েছে তদন্ত। ক্রমাগত কম্পনে অস্থিতিশীল গ্রিসের স্যান্তোরিনি দ্বীপ। আতঙ্কে দ্বীপটির বাসিন্দারা জীবন সংখ্যায় যত দ্রুত সম্ভব পালাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। দ্বীপের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে নিয়োজিত রয়েছে জরুরি ফ্লাইট ও ফেরি চলাচল। থেমে থেমে কম্পন, রিখটার স্কেলে যেগুলোর মাত্রা 4 বা তার বেশি। অস্থিতিশীল এজিয়ান সাগরের পর্যটন দ্বীপ স্যান্তোরিনি। আতঙ্কে দিশেহারা দ্বীপের বাসিন্দারা ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। শুক্রবার অনুভূত হয় মৃদু ভূমিকম্প, যা 4 দিনেও থামেনি। সমুদ্রের ভূভাগে রেকর্ড করা হয়েছে অন্তত 200 বার কম্পন। সোমবার পরিস্থিতি বেগতিক হয় স্যান্তোরিনি সহ আশেপাশের সব দ্বীপে জরুরি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়। নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় স্থানীয় ও পর্যটকদের। দ্বীপবাসীদের শান্ত থেকে কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলার অনুরোধ জানাচ্ছি। এরই মাঝে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। দ্রুতই এই পরিস্থিতি মোকাবেলায় সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে রিপোর্ট পেশ করবে মন্ত্রণালয়। দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় জানায়, দ্বীপের বাসিন্দাদের সরিয়ে নিতে জরুরিভাবে ইস্যু করা হয়েছে এজিয়ান এয়ারলাইন্সের অতিরিক্ত 3টি ফ্লাইট। বন্দরে ভিড় নিয়ন্ত্রণ ও পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছে স্বেচ্ছাসেবীরা। ভূমিকম্প প্রবণ অঞ্চল হওয়ায় প্রায়ই কেঁপে ওঠে গ্রিসের বিভিন্ন দ্বীপ। অধিবাসীদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। যমুনা ডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।